যে ভয়টা পেয়েছিল সেই ভয়টাই এবার সত্যি হলো রাইয়ের জীবনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বাড়ি ফেরা মাত্রই নীলু চেপে ধরে রাইকে আর বলতে থাকে, কি রে দিদিভাই, এই রাত করে কোথা থেকে ফিরলি? রাত বিরাতে চোরের মতন বাড়িতে কেন ঢুকছিস বলতো? এটা তো তোরই বাড়ি, তুই ভুলে গিয়েছিস? তখন রাই বলতে থাকে, না রে নীলু, আমি ভুলে যাবো কি করে বল? আমি তো এটাও ভুলিনি যে আমার বাড়িতে তোর মতন একটা বোন আছে যে কিনা সবসময় আমাকে ধরার জন্য অপেক্ষা করে বসে থাকে। তার আর নীলু, আমি এটা তোকে জিজ্ঞেস করতে পারি যে তুই এত রাতে এখনো পর্যন্ত কেন জেগে আছিস? তখন নীলু বলতে থাকে, কি আর করবো দিদিভাই, সংসারে সুখে আর মুখ তো আর দেখতে পারিনি তোর জন্য, তাই এখন আর ঘুম আসবে কি করে বলতো? এর জন্যই আর কি হাঁটাহাঁটি করছিলাম। কিন্তু তুই এত রাত করে কোথা থেকে ফিরলি? তোর তো এখন চাকরি বাকরিও নেই, তা সত্ত্বেও তুই এত রাত করে বাড়ি ফিরলি। ও আচ্ছা ঠিক আছে, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, তোর চাকরি বাকরি না থাকলেও কি তোর ওই বসের সাথে তোর ফষ্টি নষ্টিটা তো আর কম হয়নি, তাই না? তোদের মধ্যে ওই ভালোবাসা কি একই রকম আছে না? এখন তো তুই এবার ওই অফিসে যাস না, তার জন্য কি তোকে একটু জিজ্ঞেস করলাম, কিছু মনে করিস না। ওদিকে এটা বলা মাত্র দু বোনের দ্বন্দ্ব পেকে যায়। ঠিক এই আওয়াজেই রায়ের মা ছুটে এসে বলতে থাকে, কি হয়েছে রাত বিরাতে তোদের দু বোনের এই দ্বন্দ্ব? কি আমরা কোনো মতে ঘুমাতেও পারবো না এখন? তখন নীলু বলতে থাকে, না মা, আমি তো আসলে ওর সাথে কোনো রকম কোনো ঝগড়াঝাটি করার কোনো রকম কোনো ইন্টেনশনই ছিল না, কিন্তু তার সত্ত্বেও দিদিভাই কথায় কথা বাড়ালো, তার জন্যই আসলে কথার পৃষ্ঠে কথাটা উঠে এলো যে দিদিভাই এত রাত করে কোথা থেকে ফিরলো, তোমার বড় মেয়েকে একটু জিজ্ঞেস করো। তখন রাই বলতে থাকে যে, দেখ নীলু, শুধু শুধু রাত বিরাতে এরকম অশান্তি করে বাড়ি শুদ্ধ লোককে জাগিয়ে তুলিস না, ওদেরকে একটু ঘুমাতে দে শান্তিতে। ওদিকে রায়ের মা বলতে থাকে, সত্যি তো নীলু তো কোনো কিছু ভুল বলেনি, তুমি এত রাত করে কোথা থেকে ফিরলে রাই? আর তুমি অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে বাধ্য। তুমি আফটার অল একটা আনম্যারিড মেয়ে হয়ে এত রাতে বাড়ি যদি ফিরো, তখন তো পাড়া প্রতিবেশীরা আমাদের দিকেই আঙুল তুলে বলবে যে এত রাত করে মেয়েটা কোথা থেকে ফিরলো, আর মা হয়ে আপনি কোনো রকম কোনো দায়িত্ব জ্ঞানহীনতা নেই আপনার। তখন এটা শুনে আমাদের রাই বলতে থাকে, মা দোহাই লাগে, তুমি আর নীলুর কথাগুলোকে এরকম করে বাড়িয়ে দিও না তো, ওকে আশকারা দিয়ে দিয়ে আর মাথায় তুলো না। দেখতে তো পারছো তুমি, ওকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছো বিধায় তো আজকে শ্বশুর বাড়ি থেকে এখানে এসে পড়েছে। তখন নীলু বলতে থাকে, দেখ দিদি ভাই, তুই সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিস না তো। আজকে আমার এই অবস্থার জন্য তো শুধুমাত্র তুই দেয়। তুই যদি আমাকে সেই সময় জোর করে বিয়েটা না দিতিস, তাহলে হয়তো বা এই পরিণতিটা আজকে আমার হতো না। আর তুই কোথা থেকে রাত বিরাতে ফিরলি, সে প্রশ্নের উত্তরটাও কিন্তু তুই আর আমাকে দিলি না এখনো পর্যন্ত। তখন রাই বলতে থাকে যে আমি তোকে দিতে বাধ্য না। ওদিকে রায়ের মা বলতে থাকে যে আমাকে তুমি জবাবদিহি করতে বাধ্য। তখন নীলু হুট করেই রায়ের আঙুলের দিকে তাকিয়ে দেখে যে ওর হাতে ওই ফিঙ্গার রিংটা অনেক বেশি গ্লজি হয়ে রয়েছে। তখন এটা দেখা মাত্রই নীলুর সন্দেহ। নীলু বলতে থাকে যে, আচ্ছা দিদিভাই, তোর এই আঙুলে এই রিংটা কে দিল রে বলতো? তোর এই রিংটা তো দেখে বেশ এক্সপেন্সিভ বলে মনে হচ্ছে, কে দিল তোকে এই গিফটটা? ও আচ্ছা, যদি খুব ভুল না হয়ে থাকে তাহলে কি তোর বয়ফ্রেন্ড দিল নাকি, অনির্বাণ সিনহা? তখন রাই বলতে থাকে যে, না, এটা আমি নিজেই কিনেছি, কেন তোর কোনো আপত্তি আছে? তখন নীলু বলতে থাকে, না না দিদিভাই, তুই এত সহজে বলে দিলে তো ব্যাপারটা আমি কোনো মতে মেনে নিতে পারছি না। আমার তো বেশ সন্দেহ হচ্ছে যে এই রিংটা তো তোর পারচেস করার কোনো রকম কোনো সামর্থ্যই নেই, কারণ যার নুন আনতে পান্তা ফোড়ে সে কিনা এত ডায়মন্ডের এত এক্সপেন্সিভ একটা রিং পরবে, সেটা কি হজম হয় বলতো? মা, তুমি দেখতে পাচ্ছ তোমার মেয়ের হাতে এই রিংটা কীরকম চকমক করছে? তুমি বুঝতে পারছো যে এই রিংটা তাহলে কে দিতে পারে? অবশ্যই তুমি আশা করি আন্দাজ করতে পারছো। তখন ডায়ের মা বলতে থাকে, হ্যাঁ রে সত্যিই তো, নীলু তো কোনো কিছু ভুল বলেনি। এই রিংটা তোর হাতে কবে থেকে এলো বলতো? আমি তো অনেকবার তোর হাতে দেখেছি, কিন্তু কোনোদিনও তো এই রিংটা দেখিনি। তোকে কে পড়ালো এই রিংটা? সত্যি করে বল। আজকে যদি তুই সত্যি করে না বলিস, তাহলে কিন্তু তোকে আর ঘরে ঢুকতে আমি দিব না। রাই, তুই কথাটা মাথায় রাখিস। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।